আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এআর স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তির দুইটা গুরুত্বপূর্ণ সিকিউ দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সিকিউ দেখব। দেখো, আমরা প্রথমে যে সিকিউ নিয়ে আজকে আলোচনা করব কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। যে 4000 কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক 20 মিটার/সেকেন্ড বেগে ইট বোঝাই 13,000 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেখো, গ নাম্বার প্রশ্নে কি বলছে, খালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাককে আঘাত করে। আমাদের কি বের করতে বলছে? শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। আমরা জানি পড়ছিলাম শক্তি কয় প্রকার? দুই প্রকার। কি কি? গতি শক্তি আর একটা কি? বিভব শক্তি। গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই কে দ্বারা। আর বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি দ্বারা। আমাদের এখানে কি বলছে প্রশ্নতে? কত শক্তিতে আমাদের কোন ট্রাকটা? খালি ট্রাকটা। আর খালি ট্রাকটা কি ছিল? গতিশীল ছিল। দেখো, এই যে 20 মিটার/সেকেন্ড বেগ ছিল তার। তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে? গতি শক্তি। আমরা যদি গতি শক্তি বের করি তাহলে কি হয়ে যাবে? আমাদের গ নাম্বারের রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। যে সমাধান গ নাম্বার কি কি দেওয়া আছে একটু লিখে নেই। যে দেওয়া আছে ট্রাকের ভর কত কেজি? 4000 কেজি। ট্রাকের বেগ ভি সমান সমান কত? 20 মিটার/সেকেন্ড। দেখো, আমাদের কি বের করতে হবে? শক্তি। তাহলে আমরা এখানে লিখে নেই যে গতি শক্তি। গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই কে দ্বারা। তাহলে ই কে ইকুয়াল কি? ওয়াট। তো আমরা জানি গতি শক্তির সূত্র কি? যে ই কে ইকুয়াল হাফ ইন্টু এম ভি স্কোয়ার। দেখো, এখন যদি আমরা মান বসাই তো কি আছে এখানে? হাফ। এম এর মান কত আছে? 4000 কেজি। আর ভি এর মান কত আছে? 20। একটা স্কোয়ার আছে, দিয়ে দিই স্কোয়ার। তাহলে এখানে কত হয়? 4000 গুণন কত? আমরা যদি 20 কে স্কোয়ার করি, 20 কত হচ্ছে? 400 হচ্ছে। এখন দেখো, আমরা যদি সবগুলা কাউন্ট করার পর একদম হিসাব করে দিই কত হচ্ছে? তো দেখো, আমরা গতিশক্তি কত পাইলাম? যে 8 লক্ষ জুল। তো আমরা এইটা আমাদের কি লিখতে পারি? কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে দেখো, আমাদের গয়ের অ্যান্সার আমরা কত পাইলাম? যে 8000 জুল। দেখো, আমাদের ঘতে কি বলছে? যে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটার জন্য দেখো, ঘ নাম্বার দেওয়া আছে স্থির ট্রাকের ভর, খালি ট্রাকের ভর। খালি ট্রাকের ভর M1 ইকুয়াল কত? 4000 কেজি। আর একটা কি ট্রাক ছিল আমাদের? ইট বোঝাই ট্রাক। তাহলে ইট বোঝাই ট্রাকের ভর M2 ইকুয়াল কত? 13,000 কেজি। তারপরে দেখো, আমাদের কি আছে? যে ভর বিশিষ্ট খালি ট্রাকের বেগ। তাহলে লিখি খালি ট্রাকের আদিবেগ E1 ইকুয়াল কত? 20 মিটার/সেকেন্ড। তাহলে লিখি যে ইট বোঝাই ট্রাকের আদিবেগ E1 ইকুয়াল 0 মিটার/সেকেন্ড। কারণ কি? দেখো,
যে আমাদের এই ট্রাকটা কি ছিল, স্থির ছিল, আর স্থির অবস্থায় আদিবেগ অলওয়েজ কি হয়, 0 হয়। দেখো আমরা ভরবেগের সংরক্ষণশীল নীতির একটা সূত্র পড়েছিলাম কি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তো এই সূত্রে আমরা এখানে অ্যাপ্লাই করব, বাট একটু কনফিউশন আছে। দেখো আমাদের m1 আছে, u1 আছে, m2 আছে, u2 আছে, এখানে m1 আছে, m2 আছে, বাট v1 আর v2 আমাদের নাই। আমাদের কি বের করতে বলছে, মিলিত বেগ। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, যে আমরা এইখানে সরাসরি কি লিখতে পারি, m1 প্লাস m2 ইন্টু কি v। দেখো আমাদের এখন এখান থেকে অনায়াসে আমরা কি বের করতে পারবো, v এর মান বের করতে পারবো। তাহলে এই সূত্রটাই কি করব, আমরা এইখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি লিখতে পারি, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু কি v। তাহলে আমরা আরেকটা কাজ করি, পক্ষান্তর করে দেই, এই পাশের মানটা এই পাশে নিয়ে এসে পড়ি, আর এই পাশেরটা ওই পাশে। কারণ কি, যেহেতু আমাদের বলছে কার মান বের করতে, v এর মান বের করতে। তাহলে আমরা কি লিখতে পারি, m1 প্লাস m2 ইন্টু কি v, আর এই পাশে কি হয়, m1 u1 প্লাস m2 u2। জাস্ট এখন আমরা মান বসাই দিই। দেখো আমাদের m1 কত ছিল, 4000, আর m2 কত ছিল, 13000, আর এর সাথে কি ছিল, ভি। আর এই পাশে কি হয়, m1 আমাদের কত ছিল, 4000, আর u2 আমাদের কত ছিল, 20, আর এই পাশে m1 কত ছিল আমাদের, m2 13000, আর u2 কত ছিল আমাদের, 0। তো দেখো এখন যদি আমরা এইখানে হিসাব করি, কত হচ্ছে আমাদের, 17000, এর সাথে কি ছিল, ভি, আর এই পাশে কত হচ্ছে, আমরা যদি একটু হিসাব করি, যে 4000 গুণ 20 সমান কত হচ্ছে, 80000। আর শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়, শূন্য। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, যে 17000 ভি ইকুয়াল 80000। এখন দেখো এই দুইটা আমাদের কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ ওই পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে দেখো বাকিটুকু আমরা উপরে করার চেষ্টা করি। তো অতএব ভি সমান সমান এখন আমাদের কি হচ্ছে, চার দশমিক 71 মিটার পার সেকেন্ড। তো এখন দেখো একটা জিনিস, আমাদের খালি ট্রাকের বেগ কত ছিল, 20 মিটার পার সেকেন্ড। আর একটা ট্রাক কি ছিল, আমাদের স্থির অবস্থায় ছিল। যখন দুইটা ট্রাক মুখোমুখি কি হয়েছে, সংঘর্ষ হয়েছে, তখন তাদের মিলিত বেগ কত ছিল, 4.71 মিটার পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের যে ট্রাকটা গতিশীল ছিল, সেই ট্রাকের বেগ কতটুকু কমে গেছে আমাদের, এইটা আমরা একটু হিসাব করি। যে মিলিত হওয়ার পর গতিশীল ট্রাকের গতি হ্রাস পায়। আগে কত ছিল, 20 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে কত, 4.71 মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে যদি কাউন্ট করি, তাহলে আমাদের কত হচ্ছে, 20 মাইনাস 4.71, তাহলে 15.29 মিটার পার সেকেন্ড। তো দেখো মিলিত হওয়ার পর গতিশীল ট্রাকের গতি হ্রাস পাইছে কতটুকু, 15.29 মিটার পার সেকেন্ড। আর ইট বোঝাই ট্রাকটি গতি কত ছিল, 0 মিটার পার সেকেন্ড। দেখো 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে বেগ প্রাপ্ত হয়েছিল কত, 4.78,
মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, বেগ প্রাপ্ত হয়। তো যেহেতু দেখো আমাদের কি হয়েছে যে খালি ট্রাকটার বেগ কি হয়ে গেছে গা প্রায় 3 গুণ কমে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ক্ষতি কার বেশি হবে, এই খালি ট্রাকটাই বেশি কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু খালি ট্রাকটির বেগ প্রায় 3 গুণ কি পেয়েছে, হ্রাস পেয়েছে। সেহেতু খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটাই কি অ্যান্সার। আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটা চিত্র খেয়াল করি, যে ধরো এইখানে আমাদের কি আছে, একটা ট্রাক আছে, এইখানে একটা কি ট্রাক আছে, এই ট্রাকের বেগ কত আমাদের 20 মিটার পার সেকেন্ড, আর এই ট্রাকটা কি স্থির অবস্থায় 0 মিটার পার সেকেন্ড বেগে কি আছে, এক জায়গায় স্থির আছে। যখন তাদের মধ্যে একটা জায়গায় আসার পর এখানে সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার পর এই ট্রাকটা কি হচ্ছে আমাদের 4.71 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়ে পিছনের দিকে চলে যাবে, বেগ প্রাপ্ত হচ্ছে কত, 4.71 মিটার পার সেকেন্ড। আর এই ট্রাকটার বেগ কতটা হ্রাস পাচ্ছে, দেখো একটা সময় চলছিল কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে সে চলছিল, কিন্তু যখন তাদের মধ্যে এখানে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার পর এর বেগ প্রায় 15.29 মিটার পার সেকেন্ড বেগে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তো যখন এটার বেগ হ্রাস পেয়ে যাবে তাহলে কি হবে, এটা একই জায়গায় স্থির থাকার চেষ্টা করবে, আর অবশ্যই এটা কি হয়ে যাবে, দুমড়ে মুচড়ে যাবে, এর কোনো অস্তিত্ব থাকবে না। আর যেহেতু এটা পিছনের দিকে বেগ প্রাপ্ত হচ্ছে 4.71 মিটার পার সেকেন্ড, তাই কি এটার ক্ষয়ক্ষতি একটু কম হবে। এইটাই আমাদের কি ছিল, কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো এখন আমরা যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব সেখানে কি বলছে আমরা একটু দেখি, যে 5 কেজি ভরের একটা বস্তু আমি মুক্তভাবে ছেড়ে দেব, এটা পর্যায়ক্রমে বি বিন্দু, সি বিন্দু, তারপরে এসে কি ভূপৃষ্ঠে বি বিন্দুতে পাতিত হবে। এই এ থেকে ডি এর দূরত্ব কত আমাদের, 60 মিটার। তো আমাদের দেখো এখানে লিখে দিছে যে উল্লেখিত চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এ বিন্দু হতে মুক্তভাবে ভূমিতে পড়ছে। আমাদের গ নাম্বারে কি বলছে, যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। এখন কথা হলো, আমরা যদি এই বস্তুটাকে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর যখন আমাদের 3 সেকেন্ড পার হবে তখন বস্তুটি এই ভূমি থেকে কতটুকু উচ্চতায় থাকবে, সেই জন্য আমাদের কি বের করতে হবে, সরণ বের করতে হবে। আমরা একটা উচ্চ সূত্র পড়েছিলাম যে এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এইখানে আমাদের যেহেতু কি নির্ভর, উচ্চতা নির্ভর, তাই এস এর জায়গায় কি হবে, এইচ। কিন্তু দেখো মোটামুটি একটা উচ্চতা আমাদের দেওয়াই আছে, কয় মিটার, 60 মিটার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইচ প্রাইম। তো আমরা এইটা দ্বারা যে মানটা বের হবে সেটাই আমাদের কি গ নাম্বারের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। সমাধান, দেওয়া আছে বস্তুর ভর m ইকুয়াল কত কেজি, 5 কেজি। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, জি সমান সূত্র কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি দেওয়া আছে আমাদের, সময় টি ইকুয়াল কত সেকেন্ড, 3 সেকেন্ড। আমাদের বের করতে বলছে কি উচ্চতা, কত উচ্চতায় থাকবে। তাহলে উচ্চতাকে আমরা কি ধরছিলাম, যে এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম ইকুয়াল কি হোয়াট। তাহলে আমরা কি সূত্রটা দেখলাম একটু আগে, যে আমরা জানি এইচ প্রাইম ইকুয়াল ইউটি প্লাস হাফ ইন্টু এ
টি স্কোয়ার। বাট দেখো আমাদের এখানে কোনো জায়গায় কিন্তু ত্বরণ দেওয়া নাই, তাই আমরা কি নিয়েছিলাম অভিকর্ষ ত্বরণ, তাই আমরা এর পরিবর্তে এখানে কি লিখতে পারি জি লিখতে পারি। এখন দেখো আদিবেগ অলওয়েজ কি হয় জিরো, কি কারণে জিরো, এইটা তো কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে, তারপর আমাদের ছেড়ে দিলে এটা সময়ের সাথে সাথে কি হবে বেগ বৃদ্ধি পাবে। তো আমাদের আদিবেগ কি জিরো, সময় কত আমাদের কয় সেকেন্ড ছিল 3 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড লিখছি, তাহলে পরে কি হচ্ছে আমাদের হাফ ইন্টু জি এর মান কত 9.8, আবার টি কত আমাদের 3, একটা স্কোয়ার ছিল দিয়ে দিলাম। তো শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় শূন্য, এটা লেখার দরকার নাই থাক। আর এই পাশে কি হচ্ছে আমাদের 9.8 ইন্টু যদি আমরা 3 কে স্কোয়ার করি 3 3 কত 9। তো আমরা একটু হিসাব করি যে এখানে আমাদের উচ্চতাটা কত আসতেছে, যে 9.8 ইন্টু 9 44.1 মিটার। তো দেখো এখন আমাদের কি বলছে যে কি বের করতে হবে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। আমাদের মোট উচ্চতা ছিল কত 60 মিটার, আর কতটুকু নাম ছিল 44.1 মিটার। তো আমরা এখন যদি আমাদের কাউন্ট করি কত হয় 60 মাইনাস 44.1, তো 15.9 মিটার। তাহলে দেখো বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে 15.9 মিটার উচ্চতায় থাকবে, এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তারপরে দেখো আমাদের ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি হিসাব করো। মোট শক্তি হিসাব করার জন্য আমাদের কি কি লাগবে দেখো, লাগবে বিভব শক্তি। বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় ইপি দ্বারা, বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় ইপি, সূত্র কি এমজিএইচ। আর কি লাগবে গতি শক্তি, গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় ইকে দ্বারা, কি দ্বারা ইকে দ্বারা, এটা সমান সূত্র কি হাফ ইন্টু এমভি স্কোয়ার। এখন কথা হলো আমাদের মোট শক্তি, তাহলে মোট শক্তি কি, মোট শক্তি হলো ই ইকুয়াল ইপি প্লাস ই কে। এখন বিভব শক্তি আর গতি শক্তি যদি আমরা যোগ করি, যোগ করলে যেটা পাবো সেটা আমাদের কি মোট শক্তি। তাহলে দেখো আমাদের এখানে কয়টা বিন্দু আছে তিনটা, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, আর একটা কি বিন্দু সি বিন্দু। এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি এইটা বের করতে হবে। তাহলে আমরা কি করব আগে এ বিন্দুর মোট শক্তি বের করব, তারপরে কি বি বিন্দুর মোট শক্তি বের করব, তারপরে কি সি বিন্দুর মোট শক্তি বের করব। তাহলে ঘ নাম্বার দেওয়া আছে এটিকে একটু লিখে নেই যে এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে এখানে বস্তুর ভর কি এম সমান সমান কত ছিল 5 কেজি, উচ্চতা এ সমান সমান কত 60 মিটার, আর কি দেওয়া ছিল আমাদের জি, কি হবে এখানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কি ছিল বেগ, বেগ কত আমাদের 0 মিটার পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমাদের এখন এই বিন্দুর ক্ষেত্রে কি কি বের করব বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কি হয় আমাদের বিভব শক্তি ইপি ইকুয়াল কি এম জি এইচ। তাহলে এম কত আমাদের 5, জি এর মান কত 9.8, এইচ কত 60। তো এখন যদি আমরা সবগুলা কাউন্ট করি কত হয় আমাদের যে 5 ইন্টু 9.8 ইন্টু 60 কত হয়েছে 2940 জুল। তাহলে আমরা গতি শক্তি বের করে ফেলি যে গতি শক্তি কি দ্বারা প্রকাশ করা হয় ই কে, সূত্র কি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তো হাফ ইন্টু এম এর মান কত 5, ভি এর মান কত 0 হোল স্কোয়ার। আমরা কি করছিলাম শূন্যকে কোনো কিছু দ্বারা গুণ করলে সেটাও কি হয়ে যায় 0 জুল। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে আমাদের মোট শক্তি কি আসতেছে যে মোট শক্তি ই ওয়ান ধরে নেই, ই ওয়ান ইকুয়াল কি আসতেছে ইপি প্লাস ই কে। ইপি কত আমাদের 2940 আর ইকে কত 0, শক্তির একক কি জুল। তাহলে কত পেলাম আমরা 2940 জুল। দেখো এ বিন্দুর ক্ষেত্রে আমাদের মোট শক্তি কি হয়ে গেছে বের হয়ে গেছে।
তো এখন আমরা কি করব, বি বিন্দুর ক্ষেত্রে আমাদের মোট শক্তিটা বের করব। তো যেহেতু আমাদের জায়গা কম, আমরা এটা একটু মুছে নেই, আর এই পাশে আমরা একটু সাইড নোট লিখে নেই যে E1 ইকুয়াল কত, 2940। দেখো এখন আমাদের কাজ কি, বি বিন্দুর ক্ষেত্রে। বি বিন্দুর ক্ষেত্রে তার মানে দেখো আমার বস্তুটা এখন কই, এ থেকে কোথায় এসে বসছে, বি তে। তার মানে বস্তুর ভর কত আছে, এম সমান সমান 5 কেজি। বাট উচ্চতা কি এখনো 60 আছে না, কারণ কি দেখো আগে ছিল কোন পর্যন্ত, এ তে ছিল, এখন কোথায় আসছে, বি তে। তার মানে উচ্চতাও আমাদের কমছে। এটা বের করার জন্য দেখো তো এখানে কয়টা বিন্দু আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু 2 নাম্বার বিন্দুতে আসছে আর মোট বিন্দু কয়টা, তিনটা, এর সাথে কত গুণ করতে পারি, 60 গুণ করতে পারি। তাহলে 3 20 কত, 60, আর 20 দুগুণে 40 মিটার উচ্চতা আমাদের। জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভি কত, এইখানেও ভি, আমাদের ভিটা একটু বের করতে হবে। তাহলে আগে আমরা বি বিন্দুর ক্ষেত্রে আমাদের কি বের করে নেই, বিভব শক্তিটা বের করে নেই। বিভব শক্তি, বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইপি দ্বারা। সূত্র কি, এম জি এইচ। তো এম এর মান কত ছিল আমাদের 5, জি এর মান কত 9.8, আর উচ্চতা কত এখন 40। তো দেখো আমরা কাউন্ট করলে আমাদের কত হয়, যে 5 ইন্টু 9.8 ইন্টু 40 কত হচ্ছে, 1960। 1960 জুল। এখন গতি শক্তি বের করার আগে আমাদের ভি এর মানটা বের করতে হবে। কারণ কি, কারণ দেখো যখন আমাদের এই বিন্দুতে ছিল তখন বস্তুটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। বাট এখন যখন নিচে নামতে শুরু করছে বস্তুটা, তখন কি সময়ের সাথে সাথে তার কি বেগ বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমরা ভি এর মানটা এখান থেকে বের করে নিই। দেখো এইখানে আবার আমরা কি লিখতে পারি, যে এ বি। তো আমাদের মোট দূরত্ব কত ছিল, মোট উচ্চতা 60 মিটার, আর পাইছিলাম কত, বিতে 40 মিটার। তাহলে সমান আমাদের কত থাকতেছে, 20 মিটার। তো এখন আমাদের যেহেতু আমাদের কি আছে, যে ভি এর মানটা নাই, ভি এর মানটা এখন কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে আমরা একটা সূত্র করছিলাম কি, যে আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস 2জি। এই যেহেতু আমাদের উচ্চতা নির্ভর, তাই এস এর জায়গায় কি হয়েছে, এইচ হয়েছে। তাহলে এখন আমরা মানটা বসাই দিই। ইউ এর মান কি 0, তো 2 ইন্টু জি এর মান কত 9.8, আর এইচ এর মান কত আছে আমাদের 20। যদি আমরা এখন টোটালটা হিসাব করি, কত হয় আমাদের, 2 ইন্টু 9.8 ইন্টু 20 কত হয়েছে, 392 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা কি বের করতে পারি, যে আমাদের গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান সূত্র কি, যে গতিশক্তি কে প্রকাশ করা হয় কি দ্বারা, ই কে দ্বারা। সূত্র কি, যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে হাফ, এম এর মান কত 5, আর ভি এর মান কত পাইছি, ভি স্কোয়ারের মান 392। তো এখন যদি আমরা কাউন্ট করি আমাদের কত হয়, 392 গুণন 5 ভাগ 2 কত হচ্ছে, 980 জুল। এখন দেখো যে আমাদের কি মোট শক্তি। তাহলে মোট শক্তি কত হচ্ছে, মোট শক্তি ই টু ইকুয়াল ইপি প্লাস ই কে। তো ইপির মান কত আসছিল আমাদের 1960, আর ই কে কত 980। যদি আমরা একটু হিসাব করি কত হয়, 2940 জুল। দেখো এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি কি হয়েছে, সমান হয়েছে। তাহলে আমরা এখানে আবার একটু লিখে দিই, যে ই টু ইকুয়াল 2940। তো এখন আমাদের কি করতে হবে, সি বিন্দুর মোট শক্তিটা বের করলে আমাদের কি রেজাল্ট আইসা পড়বো। তো সি বিন্দুতে আমরা মোট শক্তি বের করার জন্য কি করি, যে আবার একটু এখানেই করে নেই। দেখো সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে এম কত, 5 কেজি। উচ্চতা এখন কি হবে, 1/5
3 × 60, তাহলে কত হচ্ছে 3×20=60, কয় মিটার? 20 মিটার। কি কারণে? কারণ দেখো এখন এই বিন্দু থেকে বস্তুটা এসে নামছে কোন বিন্দুতে? সি বিন্দুতে। তো একটু আগে তো আমরা এইটুকের দূরত্ব কত পাইছিলাম? 40। তাহলে 40 60 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই কত পাচ্ছি? 20। তাহলে সি বিন্দুর উচ্চতা কত আছে? সি বিন্দু থেকে ডি বিন্দুর উচ্চতা কত আছে? 20 মিটার। আর কি ছিল আমাদের? জি ইকুয়াল কত? 9.8। এখন দেখো যদি আমরা এ সি এর মানটা বের করি, মানে এ আর সি এর মান, তাহলে সি এর মান কত পাইছি আমরা? 20। আর এ বি এর মান কত ছিল আমাদের? 60। তাহলে আমরা 60 থেকে কত বাদ দিব? 20 বাদ দিব। কত থাকতেছে আমাদের? 40 মিটার। এখন দেখো আমাদের সি বিন্দুর ক্ষেত্রে প্রথমে আমরা কি বের করতে পারি? বিভব শক্তি। বিভব শক্তি কি হয়? যে বিভব শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? বিভব শক্তিকে ইপি দ্বারা। ইপি সমান সূত্র কি? এম জি এইচ। এম কত? 5, জি এর মান কত? 9.8, এইচ কত আমাদের? 20। তো কাউন্ট করলে এখানে কত হচ্ছে একটু হিসাব করি আমরা। 5 × 9.8 × 20, তাহলে কত হচ্ছে? 980 জুল। তো এখন আবার আমাদের এখান থেকে কি বের করতে হবে? ভি এর মানটা বের করে নিতে হবে। কারণ কি? যে প্রথম অবস্থায় যখন এই বিন্দুতে ছিল তখন বেগ কি হয়েছে? বেগ ছিল আমাদের কত? 0। এখন যখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিচে নামতেছে তখন কি বেগ বৃদ্ধি পাবে? সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি বের করতে হবে? ভি। তাহলে ভি স্কয়ার সমান সমান কি সূত্র করেছিলাম? ইউ স্কয়ার প্লাস 2GH। তো ইউ এর মান কত? 0। আর 2জি এর মান কত? 9.8। আর এইচ কোনটা কাউন্ট হবে? এইটা। এইচ কত আছে আমাদের? 40। তো এখানে মানটা হিসাব করলে কত হয় দেখো তো, যে 40 গুণ 9.8 ইন্টু কত? 2। তাহলে কত পাইলাম আমরা? 784 মিটার পার সেকেন্ড। তো আমরা এখন এখান থেকে গতি শক্তি বের করে নেই। যে গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই কে দ্বারা। সূত্র কি? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে হাফ, এম এর মান কত আমাদের? 5, আর ভি স্কোয়ার কত? 784। তো আমরা যদি এখন একটু হিসাব করি যে 784 গুণন 5 ভাগ 2 কত হচ্ছে আমাদের? 1960। তাহলে এখন আমরা কি লিখতে পারি? মোট শক্তি। তাহলে মোট শক্তি এইটা কি হয়ে যাবে? E3। E3 ইকুয়াল কি? ইপি প্লাস ই কে। তাহলে এখানে কত হচ্ছে? ইপি কত ছিল? 980, আর ই কে কত? 1960 জুল। তাহলে আমাদের এই দুটা যোগ করলে কত হয়? যোগ 2940। দেখো E1 E2 E3 আমাদের সবগুলাই কি সমান। তাহলে আমরা এখন কি লিখতে পারি? যেহেতু E1 সমান সমান E2 সমান সমান E3, সেহেতু এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি কি? মোট শক্তি সমান। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সিকিউ আলোচনা করব। আর সবাই তোমরা এআই স্টাডি পেজটা ফলো করে রাখবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রতিনিয়ত এখানে আপলোড হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে।